হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকল ইউনিভার্সিটির প্রতি লক্ষ্য রেখে 2023 নতুন সিলেবাসের বিএ বাংলা মেজর এবং মাইনরের ফার্স্ট সেমিস্টারের সাজেশন হিসাবে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা প্রত্যেকটি প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। যদিও বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইনরের বাংলা সিলেবাসটি পৃথক হওয়ায় মাইনরের স্টুডেন্টসদের ক্ষেত্রে এই সাজেশনটি প্রযোজ্য নয়। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনেতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশানগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি দেখি। বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা সাজেশন 2024 মেজর এবং মাইনর উভয় স্টুডেন্টসদের জন্য আজকের এই সাজেশনটি। বাংলা সাহিত্যের ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 অথবা 2। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, চতুর্দশ শতকে বাংলায় রাজনৈতিক স্থিতিশীলতার পর বাংলা সাহিত্যে যে বিশিষ্ট শাখার উদ্ভব হয় তার নাম কি? তা চতুর্দশ শতকে বাংলায় রাজনৈতিক স্থিতিশীলতার পর বাংলা সাহিত্যের যে বিশিষ্ট শাখার উদ্ভব হয় তার নাম হচ্ছে অনুবাদ সাহিত্য। দেখো 2 নম্বর প্রশ্ন, অনুবাদ সাহিত্য কাকে বলে? অন্য ভাষার সাহিত্য থেকে কবি বা সাহিত্যিক যখন আরেকটি ভাষায় সাহিত্যটি রূপান্তর করে তখন তাকে অনুবাদ সাহিত্য বলে। নেক্সট, অনুবাদ সাহিত্যের ধারাটি সৃষ্টির প্রেরণা কী ছিল? পৌরাণিক আদর্শের প্রচার, রাজকীয় আনুকূল্য ও কাহিনীর রস আস্বাদনের প্রেরণায় অনুবাদ সাহিত্যটি সৃষ্টি হয়েছিল। 4 নম্বর, বাংলা সাহিত্যের মধ্যযুগে অনুবাদ সাহিত্য কোন সামাজিক প্রেক্ষাপটে রচিত হয়? দেখো, তুর্কি পাঠান রাজত্বকালে বিভিন্ন কারণে নিম্নবর্ণীয় হিন্দুরা মুসলিম ধর্মগ্রহণ করতে থাকলে হিন্দু ধর্মকে রক্ষার তাগিদে সমাজে সমন্বয়ের আদর্শ স্থাপন করার উদ্দেশ্যে পৌরাণিক আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার প্রয়োজনে অনুবাদ সাহিত্য মধ্যযুগে রচিত হয়। নেক্সট, ষোড়শ ও সপ্তদশ শতকের অনুবাদ সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? তাহলে দেখো বৈশিষ্ট্যগুলি দেখো। ষোড়শ ও সপ্তদশ শতকের অনুবাদ সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল চৈতন্য প্রভাবিত ভক্তিবাদের প্রভাব, গল্পরসের প্রাধান্য, ভাগবতের অনুবাদের পরিবর্তে কৃষ্ণলীলামূলক আখ্যানকাব্য রচনার প্রাধান্য, কল্পিত কাহিনীর প্রাধান্য, চরিত্র অঙ্কনে কোমল ভাবের আরোপ। নেক্সট, অষ্টাদশ শতকের অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য কী কী? অষ্টাদশ শতকে অনুবাদ সাহিত্যের পরিবর্তে পুরাণ অনুবাদের প্রাধান্য, যুগধর্মের প্রতিচ্ছবি, চটকদার গল্পের প্রাধান্য, আদি রসাত্মক প্রসঙ্গগীতি প্রভৃতি অষ্টাদশ শতকের অনুবাদ সাহিত্যে পরিলক্ষিত হয়। নেক্সট, বাংলা সাহিত্যের অনুবাদকরা কোন সাহিত্য রীতিতে তাদের বাক্যগুলি রচনা করেছেন? তাহলে বাংলা সাহিত্যের অনুবাদকরা পাঁচালী রীতিতে তাদের কাব্যগুলি রচনা করেন। নেক্সট, অনুসারী সাহিত্যের সূচনাকাল কখন? এর সমাজ জীবনে প্রভাব কী ছিল? খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকে অনুসারী সাহিত্যের বিকাশকাল। বাংলাদেশে রামায়ণ, মহাভারত, ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ খুবই জনপ্রিয়তা লাভ করে। মধ্যযুগের বাঙালি জীবনকে নতুনভাবে আদর্শে গড়ে তোলে এই অনুসারী সাহিত্য।
নেক্সট, দুজন অনুসারী সাহিত্যিকের নাম লেখো। তাহলে দেখো, দুজন অনুসারী সাহিত্যিকের নাম হলো কৃত্তিবাস ওঝা ও মালাধর বসু। নেক্সট 10 নম্বর, মধ্যযুগের অনুবাদ সাহিত্যকে অনুবাদ না বলে অনুসারী সাহিত্য বলবার কারণ কি? দেখো, মধ্যযুগের অনুবাদ সাহিত্যগুলি সংস্কৃত কাব্যের যথাযথ অনুবাদ নয়। মূল কাব্যের ঘটনাকে অনুসরণ করে সমকালের বাঙালির রুচি ও রচয়িতার নিজস্ব চিন্তাভাবনায় নতুনভাবে লেখা বলেই একালের সমালোচকরা ওই কাব্যগুলিকে অনুসারী কাব্য বলেছেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তৈরি করে নেবে। এবারে 11 নম্বর দেখো, কে কোন সংস্কৃত গ্রন্থ অনুসরণে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন? তো এটা তোমরা সকলেই জানো যে মালাধর বসু সংস্কৃত ভাগবত গ্রন্থ বা পুরাণের দশম, একাদশ ও দ্বাদশ স্কন্ধ অনুসারে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন। এবার 12 নম্বর দেখো, মালাধর বসু কী উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন? মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনার কারণ ও উদ্দেশ্য হিসাবে নিজেই বলেছেন, তার রচনায় দেখো, ভাগবত অর্থ যত পয়ারে বাঁধিয়া লোক নিস্তারিতে করি পাঁচালি রচিয়া। তাহলে এবার নেক্সট 13 নম্বর দেখো, মালাধর বসুর জন্মস্থান ও জন্ম সময়ের নির্দেশ করো। তাহলে প্রথমে জন্মস্থানটা দেখো, মালাধর বসুর জন্মস্থান বর্ধমান জেলার জৌগ্রাম রেল স্টেশনের নিকটবর্তী কুলিন গ্রাম। আর দ্বিতীয় অংশ ছিল জন্ম সময় হচ্ছে পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে তাঁর জন্ম হয়। নেক্সট 14 নম্বর দেখো, কোন বংশে মালাধর বসুর জন্ম হয়? তাঁর পিতামাতার নাম কি? এখানে দেখো, কায়স্থ বংশে মালাধর বসুর জন্ম হয়। আর আত্মপরিচয় দিতে গিয়ে কবি নিজেই তার বাবা মার নাম জানিয়ে দিয়ে বলেছেন, এই শ্লোকের মাধ্যমে জানিয়ে বলেছেন, দেখো, বাপ ভগীরথ মোরো মা ইন্দুমতি। তাহলে এখানে ভগীরথ আর হচ্ছে ইন্দুমতি তার বাবা এবং মায়ের নাম। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল নির্দেশ করে কবির রচিত শ্লোকটি উদ্ধৃত করো। আর এর সঙ্গে রয়েছে সেই শ্লোক অনুসারে কত খ্রিস্টাব্দে কাব্যটি লেখা। তাহলে প্রশ্নটা খুবই সুন্দর। দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকালটা নির্দেশ করে কবির রচিত শ্লোকটা উদ্ধৃত করতে বলেছে। তা দেখো, রচনাকাল নির্দেশ করতে মালাধর বসু তাঁর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের এক স্থানে লিখেছেন, 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হইল সমাপন। তাহলে এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে সেই শ্লোক অনুসারে কত খ্রিস্টাব্দে কাব্যটি লেখা। দেখো, এই যে শ্লোকটা লিখেছিলেন এই শ্লোক অনুসারে কাব্যের রচনা শুরু হচ্ছে 1473 খ্রিস্টাব্দে এবং সমাপ্তি হচ্ছে কত 1489 খ্রিস্টাব্দে। এইবার পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের মধ্যযুগের কাহিনী কাব্য রচনার কয়টি ধারা প্রচলিত? বাংলা সাহিত্যের মধ্যযুগের কাহিনী কাব্য রচনার কয়টি ধারা প্রচলিত, সেগুলি কী কী? বাংলা সাহিত্যের মধ্যযুগের কাহিনী কাব্য রচনার দুটি ধারা প্রচলিত, এক হচ্ছে ধামালি এবং অপরটি হচ্ছে পাঁচালী। এবার নেক্সট, বাংলা অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে কোন গ্রন্থ সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল? তা বাংলা অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে রামায়ণ সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার নেক্সট 18 নম্বর দেখো, মালাধর বসু কোন উপাধি লাভ করেন? কে তাকে সেই উপাধি দিয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খাঁ। আর কে তাকে সেই উপাধি দিয়েছিলেন? তখনকার গৌড়েশ্বর রুকনুদ্দিন
বরবক শাহ এই উপাধি কবিকে দিয়েছিলেন। এবার নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অনুবাদ নয়, অনুসারী কাব্য। কেন? মালাধর বসু ভাগবতের দশম একাদশ স্কন্ধের হুবহু অনুবাদ করেননি। ভাগবতের বিষয়কে অনুসরণ করে অন্যান্য কাব্যের প্রভাব স্বীকার করে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন, তাই এটি অনুবাদ কাব্য নয়, অনুসারী কাব্য। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে কৃষ্ণলীলাকে কটি পর্যায়ে ভাগ করা হয়েছে? পর্যায়গুলির নাম কি? এটাও একটা ভালো প্রশ্ন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে শ্রীকৃষ্ণের লীলাকে 3টি স্থানের ভিত্তিতে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে বৃন্দাবন লীলা, 2 হচ্ছে মথুরা লীলা এবং 3 হচ্ছে দ্বারকা লীলা। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।